হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 10 এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 15.1 এর নাম্বার 4, নাম্বার 5 এবং নাম্বার 6 এই তিনটে অঙ্ক বেস করে এই তিনটে অঙ্ক তোমাদের করতে হবে। তো এই অঙ্কগুলো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে এই এক্সট্রা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। তো চলো শুরু করা যাক। নাম্বার 4 কি বলেছে, একটি ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি যার দুটি ব্যাসার্ধ ও এ এবং ও বি পরস্পর লম্বভাবে অবস্থিত। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এবি ইজ ইকুয়াল টু ওটি এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আমরা প্রথমে খাতার মধ্যে লিখে নিয়েছি। এবার প্রথমে আমাদের জিওমেট্রিটা ড্র করতে হবে। কি বলেছে, একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি। তোমরা কিন্তু খাতায় অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। আমি যাতে ভিডিওটা ক্লিয়ার হয় সেই জন্য পেন দিয়ে আঁকছি, কিন্তু খাতায় অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর কেন্দ্র হলো ও। এবার কি বলেছে, ও এ এবং ও বি পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি ব্যাসার্ধ। তাহলে এখান থেকে একটা ব্যাসার্ধ জানি ও এ, এর নাম দিলাম এ, আর লম্বভাবে অবস্থিত যেহেতু তার আরেকটা ব্যাসার্ধ নিই ও এ এবং ও বি, এর নাম দিলাম বি। ওকে, এবার কি বলছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অর্থাৎ এ বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটো পরস্পরকে টি বিন্দুতে ছেদ করবে। এখানে কোথাও একটা বিন্দুতে ছেদ করবে, তার নাম টি। তাহলে আমরা স্পর্শকটাকে অঙ্কন করি। এটা হলো এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক হলো এইটা। এই এরা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম টি। এখন কি বলছে, প্রমাণ করতে হবে যে এবি, এই এবি ইজ ইকুয়াল টু ও টি। তাহলে এবি যুক্ত করি, এবি যুক্ত করলাম এবং ওটি যুক্ত করি। ওটি যুক্ত করলাম। ওকে, তাহলে এখানে কি বললো, ও এ এবং ও বি পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এবার প্রদত্ত কি লিখবো, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ও এ এবং ও বি দুটি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ও এ এবং ও বি দুটি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। আচ্ছা, তারপরে কি বলেছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে। তাহলে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে টি বিন্দুতে, এই টি বিন্দুতে ছেদ করে। টি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, প্রদত্ত গেল। এবার লিখতে হবে প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে না, এবি ইজ ইকুয়াল টু ওটি এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে প্রামাণ্য কি লিখবো, প্রমাণ করতে হবে যে এ বি ইজ ইকুয়াল টু ওটি এবং তারা
পরস্পরকে কি বলেছে না লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, অঙ্কন তো এখানে কিছু নেই, তাহলে এবার লিখতে হবে প্রমাণ। আচ্ছা, এখানে লক্ষ্য করো ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক এটি এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি না ও এ লম্ব এটি, কারণ আমরা জানি যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। ওকে, তাহলে আমরা লিখি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক এটি, লিখতে পারি এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ই বিন্দুতে স্পর্শক কোনটা হবে না এটি, এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও এ ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখতে পারি না ও এ লম্ব এটি, অতএব ও এ লম্ব হলো এটি, অর্থাৎ কোণ ও এ টি ইকুয়াল টু এক সমকোণ হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে, কারণ ও এ যদি এটির উপর লম্ব হয় তাহলে কোণ ও এ টি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, অর্থাৎ কোণ ও এ টি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে একইভাবে আমরা বলতে পারি ও বি লম্ব বিটি, কারণ কি ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে স্পর্শক বিটি এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ কি হবে না ও বি লম্ব বিটি, অর্থাৎ কোণ ও বিটি ইকুয়াল টু এটাও 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা একটা ছবি নিচে এঁকে নিয়েছি পরিষ্কার করে। একইভাবে আমরা লিখতে পারি, একইভাবে লেখা যায় যে ও বি লম্ব বিটি, ও বি লম্ব বিটি, অর্থাৎ কোণ ও বিটি ইকুয়াল টু কত 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ও বিটি ইকুয়াল টু কত হবে না 90 ডিগ্রি। তাহলে এখন ও এ টি বি এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের এই কোণটা হলো 90 ডিগ্রি, কারণ ও এ এবং ও বি পরস্পর লম্বভাবে অবস্থিত, তার মানে এইটা 90 ডিগ্রি, এই কোণটা হলো 90 ডিগ্রি এবং এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ তিনটে কোণের মান প্রত্যেকটা 90 ডিগ্রি করে, তাহলে অবশিষ্ট কোণ কত হবে এটাও 90 ডিগ্রি হবে। তার মানে কি ও এ টি বি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। ওকে, তাহলে এখন ও এ
টি বি চতুর্ভুজের কোণ ও এ টি, এটা আমার 90 ডিগ্রি, এটা কার সঙ্গে সমান না কোণ ও বি টি, কোণ ও বি টি এটাও 90 ডিগ্রি, এবং কোণ এ ও বি এটাও 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কোণ এ ও বি। কারণ কি প্রত্যেকটা কোণে আমার 90 ডিগ্রি করে, অর্থাৎ এই তিনটে কোণ পরস্পর সমান। অতএব আমরা লিখতে পারি ও এ টি বি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। কারণ যেহেতু ব্র্যাকেট লিখে দেবে, যেহেতু চতুর্ভুজের তিনটি কারণ চতুর্ভুজের তিনটি কোণের প্রত্যেকটির পরিমাপ কত না 90 ডিগ্রি। যেহেতু চতুর্ভুজের তিনটে কোণের প্রত্যেকটা কোণের পরিমাপ, এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, প্রত্যেকটা কোণের পরিমাপ 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে ও এ টি বি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। ওকে, এখন যেহেতু ও এ টি বি আয়তক্ষেত্রের ও এ ইজ ইকুয়াল টু ও বি, কারণ কি উভয়ই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্রীয় বৃত্তে ও একটা ব্যাসার্ধ এবং ও বি একটা ব্যাসার্ধ, যেহেতু ও এ টি বি চতুর্ভুজের ও এ ইজ ইকুয়াল টু ও বি, তাহলে আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। কারণ কি আমরা জানি যে বর্গক্ষেত্রের দুটি, যে কোনো আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু যদি সমান হয়, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা যদি সমান হয়, তাহলে সেটা একটা বর্গক্ষেত্র হবে। তাহলে আমরা ছবিটা আরেকটা জায়গায় এঁকে নিয়েছি পরিষ্কার করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু ও এ টি বি আয়তক্ষেত্রের ও এ ইজ ইকুয়াল টু ও বি, অর্থাৎ এই বাহুটা ইজ ইকুয়াল টু এই বাহুটা। কারণ কি যেহেতু এটা ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ। ওকে, যেহেতু ও এ ইজ ইকুয়াল টু ও বি, দেখা লিখে দেবে যেহেতু উভয়ই ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ। ওকে, অতএব আমরা লিখতে পারি ও এ টি বি আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। কারণ কি যে আয়তক্ষেত্রে একজোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান, সেটা কি একটা বর্গক্ষেত্র বলে। ব্র্যাকেট লিখে দেবে যেহেতু যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কোনটা বলে, যে যে দুটো বাহু একই বিন্দুতে থাকে তাকে সন্নিহিত বাহু বলে। যে আয়তক্ষেত্রে একজোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান তাকে বর্গক্ষেত্র বলে। ওকে, তাহলে এই যুক্তিতে ও এ টি বি আয়তক্ষেত্রটি একটা বর্গক্ষেত্র। এখন বর্গক্ষেত্রের ধর্ম কি না, বর্গক্ষেত্রের কর্ণ দুটো দৈর্ঘ্য পরস্পর সমান এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা পরস্পরকে, মানে এইটার সঙ্গে এইটা
পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু এইটা এবং এই পোর্শনটা ইজ ইকুয়াল টু এই পোর্শনটা এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। ওকে, তাহলে এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অতএব তাহলে আমরা কি বলতে পারি, এ বি ইজ ইকুয়াল টু ওটি, এ বি ইজ ইকুয়াল টু ওটি, যেহেতু বর্গক্ষেত্রের দুটো কর্ণ এবং তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু এটা বর্গক্ষেত্রের ধর্ম যে বর্গক্ষেত্রের কর্ণ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, সেই হিসাবে এ বি ইজ ইকুয়াল টু ওটি এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছিল না, প্রামাণ্য কি ছিল যে এবি ইজ ইকুয়াল টু ওটি এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হলো, অতএব এবি ইজ ইকুয়াল টু ওটি এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণিত। ব্যাস, অঙ্কটা কমপ্লিট। তাহলে এটা হলো নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে না, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করি যে পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ। অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি খাতার মধ্যে। এবার আমরা প্রথমে জিওমেট্রিটা ড্র করবো, ঠিক আছে। দুটি এককেন্দ্রীয় বৃত্ত আঁকতে বলেছে, তাহলে আমরা প্রথমে আঁকি এককেন্দ্রীয় দুটো বৃত্ত। এককেন্দ্রীয় বলতে কি বোঝায়, দুটো বৃত্তের একটাই কেন্দ্র হবে, এটাই বলে এককেন্দ্রীয় বৃত্ত। ওকে, তাহলে দুটো এককেন্দ্রীয় বৃত্ত হলো, এদের কেন্দ্র হচ্ছে ও। কি বলেছে, বৃহত্তরটি এবি ও এসি দুটি জ্যা, অর্থাৎ বৃহত্তর বৃত্তের এবি একটা জ্যা, এর নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এ বি, আর এসি এর নাম দিলাম এসি। এবি ও এসি দুটি জ্যা অপর বৃত্তকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এর নাম দিলাম পি, এর নাম দিলাম কিউ। এই পি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা কিউ বিন্দু ছেদ করেছে, ঠিক আছে। কি বলেছে, পি কিউ, তাহলে পি কিউ যুক্ত করি। পি কিউ বলেছে হাফ অফ বিসি, অর্থাৎ বিসি যুক্ত করতে হবে। ওকে, তাহলে এই হলো আমার জিওমেট্রিটা। এবার তাহলে প্রদত্ত কি লিখবো, দুটি এককেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হলো ও এবং বৃহত্তর বৃহত্তর বৃত্তটির এবি ও এসি দুটি জ্যা বৃহত্তর বৃত্তটির এবি ও এসি জ্যা দুটি অপর বৃত্তকে কোথায় না পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, যাই হোক কিউ বিন্দুতে ছেদ করেছে। এটা আমার কি আছে, কি প্রমাণ করতে হবে
না পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বি। আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। ওকে, তাহলে প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, অঙ্কন। অঙ্কন আমরা কি করব না, এখান থেকে ও পি এবং ও কিউ আমরা যুক্ত করবো। ওকে, তাহলে আমরা যুক্ত করে নিই ও পি এবং ও কিউ। ও পি এবং ও কিউ যুক্ত করা হলো, তাহলে কি লিখবো? অঙ্কন ও কমা পি এবং ও কমা কিউ যুক্ত করা হলো। তাহলে প্রমাণ কি হবে? আচ্ছা, এখানে দেখো ও কেন্দ্রীয় ছোট বৃত্তটির পি বিন্দুতে স্পর্শক এবি এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি জানি যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। ওকে, তার মানে কি ওপি লম্ব এবি আমরা বলতে পারি। তাহলে এবার আমরা প্রমাণ লিখি। আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। ওকে, তাহলে এখানে ও কেন্দ্রীয় ছোট বৃত্তটির পি বিন্দুতে স্পর্শক কি হবে? এবি এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি এখানে ও কেন্দ্রীয় ছোট বৃত্তটির পি বিন্দুতে স্পর্শক কি হবে না এবি এবং ও পি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি না ওপি লম্ব এবি, অতএব ওপি লম্ব এবি। ওকে, তাহলে একইভাবে ও কেন্দ্রীয় ছোট বৃত্তটির কিউ বিন্দুতে স্পর্শক কি? এসি এবং ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ও কিউ লম্ব এসি। একইভাবে লেখা যায় ও কিউ লম্ব এসি। ওকে, তাহলে কিভাবে আমরা লিখতে পারি ও কিউ লম্ব এসি। আচ্ছা, আমরা আরেকটা কি জানি? আমরা আরেকটা জায়গায় ছবিটা এঁকে নিয়েছি বুঝবার সুবিধার জন্য। আমরা কি জানি? বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যায়ের উপর লম্ব হলে ওই সরলরেখাটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম? বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, এই এবি একটা জ্যা, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যায়ের উপর লম্ব হলে ওই সরলরেখাটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ওপি এবি এর উপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি আমরা প্রমাণ করেছি যে ওপি লম্ব এবি, তাহলে আমরা বলতে পারি পি বিন্দু এবি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে আমরা লিখতে পারি আবার আমরা জানি যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা
কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যায়ের উপর লম্ব হলে ওই সরলরেখাটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের বড় জ্যা কোনটা? ও কেন্দ্রীয় বড় বৃত্তটির জ্যা কোনটা? না এবি, এবং ওপি স্পর্শবিন্দু অর্থাৎ ওপি লম্ব এবি। তাহলে আমরা বলতে পারি পি বিন্দু এবি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে এখানে দেখো ও কেন্দ্রীয় বড় বৃত্তটির এবি একটা জ্যা এবং ওপি লম্ব এবি, তাহলে আমরা বলতে পারি এবি এর মধ্যবিন্দু পি। এখানে ও কেন্দ্রীয় বড় বৃত্তটির এ বি একটি জ্যা এবং ও পি লম্ব এবি, কারণ ওপি লম্ব এবি আমরা আগে প্রমাণ করেছি ওপি লম্ব এবি। তাহলে ও কেন্দ্রীয় বড় বৃত্তটি এবি একটি জ্যা এবং ওপি লম্ব এবি, অতএব এবি এর মধ্যবিন্দু হলো পি। ওকে, তাহলে একইভাবে আমরা বলতে পারি এসি এর মধ্যবিন্দু কিউ। অতএব একইভাবে এসি এর মধ্যবিন্দু হলো কিউ। ওকে, এখন আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হবে, অর্থাৎ এবি এবং এসি এই দুটি বাহুর মধ্যবিন্দু কোনটা? পি এবং কিউ। তাহলে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা অর্থাৎ পি কিউ, ত্রিভুজটি তৃতীয় বাহু কোনটা? বিসি, তৃতীয় বাহুটা অর্ধেক হবে। তাহলে আমরা ছবিটাকে আরেকটা জায়গায় এঁকে নিয়েছি, এখান থেকে আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা ত্রিভুজটির তৃতীয় বাহু কোনটা? এখানে এইটা তৃতীয় বাহুর অর্ধেক হয়। এখন ত্রিভুজ এ বি সি এর এবি ও এসি বাহু দুটির মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে পি এবং কিউ, অতএব আমরা বলতে পারি পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। ওকে, এখন ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহু দুটির মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ, পি ও কিউ, অতএব পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে এটা প্রমাণিত হলো। আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল? না প্রামাণ্য কি ছিল? প্রামাণ্য ছিল যে পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, অতএব পি কিউ ইজ ইকুয়াল টু
হাফ অফ বিসি, এটা প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে এটা হলো নাম্বার। নেক্সট অঙ্ক হচ্ছে কত, নাম্বার 6। কি বলেছে, ও কেন্দ্রীয় কোনো বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু, এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। ওয়াই জেড এর মধ্যবিন্দু পি হলে প্রমাণ করি যে এক্স এ পি ও বা এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অঙ্কটাকে আমরা প্রথমে খাতার মধ্যে লিখে নিয়েছি। তাহলে এবার আমাদের প্রথমে জিওমেট্রিটাকে ড্র করতে হবে। কি বলেছে না, অকেন্দ্রীয় একটি বৃত্ত আঁকতে বলেছে। প্রথমে বৃত্তটা আঁকি। তোমরা কিন্তু খাতার মধ্যে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, কারণ আমরা ভিডিওটা ভালো করে বোঝা যাওয়ার জন্য পেন দিয়ে এঁকেছি, কিন্তু পেন্সিল দিয়ে খাতার মধ্যে অবশ্যই আঁকবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত হলো। বৃত্তের কি বলেছে, অকেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু। তাহলে একটা স্পর্শকের উপর এক্স যে কোনো বিন্দু, তাহলে এ বিন্দু একটা ধরি, এখানে একটা এ বিন্দু আছে, তাহলে এ বিন্দুতে স্পর্শক, তাহলে এইটার নাম দিলাম এ। এখানে স্পর্শক হচ্ছে, স্পর্শক এর উপর এক্স একটা বিন্দু নেওয়া হলো, স্পর্শকের উপর এক্স যে কোনো একটা বিন্দু হলো। এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করেছে। তার মানে এক্স বিন্দু থেকে একটা যদি সরলরেখা টানা যায়, তাহলে ওয়াই ওই ও বিন্দু, সরি ও কেন্দ্র বৃত্ত গিয়ে ওয়াই এবং জেড বিন্দু, এখানে মনে করি ওয়াই এবং এটার নাম নিই জেড, ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এবার কি বলেছি, ওয়াই জেড এর মধ্যবিন্দু যদি পি হয়, তার মানে এই ওয়াই জেড এই অংশের মধ্যবিন্দু বার করতে হবে। আগে মধ্যবিন্দুটা বার করি। মানে এইটা, তাহলে ওয়াই জেড এর মধ্যবিন্দু হলো পি। তাহলে কি বলেছে, এক্স এ পি ও, এক্স এক্স এ পি ও আর এক্স এ ও পি। তাহলে এবার আমরা কি করব, ও কমা এ যুক্ত করি, এবং ও কমা পি যুক্ত করি। তার মানে কি, ওয়াই জেড এর মধ্যবিন্দু পি, তার মানে কি ওয়াই পি ইজ ইকুয়াল টু পি জেড, অর্থাৎ পি বিন্দু ওয়াই জেড কে সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, তাহলে এটা হলো জিওমেট্রিটা ড্র হলো। এবার আমাদের লিখতে হবে প্রদত্ত। তাহলে প্রদত্ত কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স একটি বিন্দু। ওকে, এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তটিকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখি, এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তটিকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করেছে। আর কি দেওয়া আছে না, ওয়াই জেড এর মধ্যবিন্দু পি দেওয়া আছে। ওয়াই জেড এর মধ্যবিন্দু পি, তাহলে এটা প্রদত্ত। এবার আসো প্রামাণ্য। প্রামাণ্য কি লিখতে হবে, যে এক্স এ পি ও বা এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে দেখো এক্স এ পি ও, এক্স এ পি ও এটা কখনো চতুর্ভুজ হতে পারে না। তারপর এটা কি হয়েছে, এক্স এ ও পি, এক্স এ ও পি
এইটা অবশ্যই চতুর্ভুজ। তার মানে এইটা যে দিয়েছে এক্স এ পিও, এটা ভুল মিস্টেক করেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এক্স এ এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, আচ্ছা, এই নেক্সট পার্ট হচ্ছে প্রমাণ। আমরা প্রথমে আরেকটা জায়গায় ছবিটা এঁকে নিয়েছি, তাহলে এবার প্রমাণ পার্টটা লিখি। আচ্ছা, এইখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক কি? এক্স, এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি না, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক এক্স এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে এ এক্স, ও কেন্দ্রীয় বৃত্তে এ বিন্দুতে স্পর্শক এ এক্স এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব আমরা কি বলতে পারি? ও এ লম্ব এক্স, ও এ লম্ব এক্স, অর্থাৎ এর মানেই হলো কোণ ও এ এক্স 90 ডিগ্রি। কোণ ও এ এক্স ইকুয়াল টু কত হবে? না, 90 ডিগ্রি। ওকে, আবার এখান থেকে দেখো ওপি সরলরেখা ওয়াই জেড যাকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা বলতে পারি ওপি লম্ব ও জেড। তাহলে আমরা কি জানি না, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যাকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখাটি ওই জ্যাটির উপর লম্ব হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী, এখান থেকে এসছে সরলরেখাটা, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যায়ের উপর লম্ব হলে কোনো জ্যায়ের উপর লম্ব হলে ওই সরলরেখাটি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে, কোনো, এখান থেকে এটা একটা ভুল হয়েছে, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যাকে
সমদ্বিখণ্ডিত করলে, কারণ এই সরলরেখাটা ওয়াই জেড জ্যাকে পি বিন্দু সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা লিখতে পারি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখাটি জ্যাটির উপর লম্ব হবে। ওকে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ওয়াই জেড জ্যাকে ওপি সরলরেখা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা বলতে পারি যে এবি এর তাহলে আমরা বলতে পারি যে ওপি লম্ব ওয়াই জেড। আমরা আরেকটা জায়গায় ছবিটা এঁকে নিয়েছি বোঝবার সুবিধার জন্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ওয়াই জেড জ্যাকে ওপি সরলরেখা পি বিন্দু সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ওয়াই জেড জ্যাকে ও পি সরলরেখা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব আমরা কি বলতে পারি, ওপি লম্ব ওয়াই জেড, অতএব ওপি লম্ব ওয়াই জেড অর্থাৎ কোণ ও পি জেড, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি, ও পি জেড ইজ ইকুয়াল টু কত না 90 ডিগ্রি। এখন দেখো ও পি জেড আর ও পি এক্স একই কোণ, কারণটা কি, পি এক্স এর উপর জেড একটা বিন্দু, তাহলে ওপি জেড বলতে যে কোণটাকে বোঝায়, ওপি এক্স বলতে সে একই কোণটাকে বোঝায়। অতএব আমরা লিখতে পারি ও পি এক্স ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে এই জায়গাটা তোমরা ভালো করে বুঝতে হবে যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখাটি জ্যাটির উপর লম্ব হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো ওপি সরলরেখা ওয়াই জেড যাকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা বলতে পারি ওপি লম্ব ওয়াই জেড। তাহলে সেটাই আমরা লিখেছি এখানে, ও কেন্দ্রীয় বৃত্তের ওয়াই জেড যাকে ওপি সরলরেখা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অতএব ওপি লম্ব ওয়াই জেড, তার মানে কি কোণ ওপি জেড ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন ওপি জেড মানেই হচ্ছে কোণ ওপি এক্স। তাহলে এবার দেখো এক্স এ ও পি চতুর্ভুজের কোণ ও এ এক্স এই কোণটা প্লাস কোণ এক্স ও পি এক্স এই কোণটা, এই দুটো কোণ সমষ্টি কত 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 180 ডিগ্রি। এখন বৃত্তস্থ চতুর্ভুজ হতে গেলে কি করতে হবে, যে কোনো দুটো বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পরস্পর সম্পূরক কোণ হতে হবে বা দুই সমকোণ হতে হবে। ওকে, এখন এক্স এ ও পি চতুর্ভুজের কোণ ও এ এক্স প্লাস কোণ ও পি এক্স, কোণ ও পি এক্স কত হবে, এই কোণটার মান 90 ডিগ্রি, যেহেতু ও এ লম্ব ও এক্স 90 ডিগ্রি আর কোণ ও পি এক্স এর মান কত বেরিয়েছে 90 ডিগ্রি, তাহলে কত হলো 180 ডিগ্রি। কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজ হতে গেলে দুটো বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। অতএব আমরা বলতে পারি, সুতরাং কোণ এক্স এ ও পি চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা প্রমাণিত হলো, লিখে দেওয়া প্রমাণিত। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছিল, যে প্রামাণ্য কি ছিল, যে প্রমাণ করতে হবে এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাদের প্রমাণ হলো এক্স এ ও পি যে চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটাই প্রমাণিত। তাহলে এটা হলো নাম্বার 6।
তো এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে।